তাহলে এই 2026 হচ্ছে প্রত্যেক বাঙালির নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই। 2024 থেকে 2025 প্রায় আমি তোমাকে 40টা ঘটনা বলে দিতে পারবো। সেম, কাউকে চাকরি দেওয়ার জন্য, কাউকে পঞ্চায়েতে টিকিট দেওয়ার জন্য, কাউকে রেশন দেওয়ার জন্য, কাউকে তৃণমূলের পোস্ট পাইয়ে দেওয়ার জন্য তাদেরকে হয় ধর্ষিত হতে হচ্ছে না টাকা দিতে হয়েছে। এই যে সোসাইটিটাকে এরা কায়েম করেছে না, এটা বাঙালি জাতি যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি মঙ্গল। এবং যেইভাবে আজকে আইনের শাসন ছাড়া তৃণমূলের নিজস্ব আইন কায়েম হয়েছে এবং প্রত্যেককে করে পাওয়ার যেই সিস্টেম, মানে তৃণমূল ঝান্ডা ধরো তাহলে তুমি সব পাবে, এই যে সিস্টেম করতে গিয়ে যেই সিস্টেমে আজকে তৃণমূলের জন্ম দিয়েছে বাংলাতে, আমরা আমাদের সামনের কলেজ কেন, আমাদের আশেপাশেও এরকম যে ঘটনা ঘটবে না সেরকম আমাদের কোনো ভাবনা নেই। পুলিশ কোনো রকম কোনো হেল্প করেনি, অনেক কিছু অনেক রকম। একটা তদন্ত যখন হয় না, তোমার সিবিআই তো চাঁদ থেকে আসে না, তারাও আইপিএস, তারাও এখানকার অ্যাডমিনিস্ট্রেশন, ওয়েস্ট বেঙ্গলের অ্যাডমিনিস্ট্রেশনের থেকে লোকজন নিয়ে তাদেরকে অফিসার বানিয়ে কাজ করান। তাদেরকে কী ধরনের প্রবলেম করা হয়, যারা ওখান থেকে কিছু লোক চাকরি ছেড়ে এসে আমাদের পার্টিতে এসছেন, দেবাশিস ধরের মতো কিছু লোক, তাদের থেকে আমরা জানতে পেরেছি যে কী অমানবিক অত্যাচার তাদের উপর করা হয়, কী অমানবিকভাবে সিবিআইয়ের উপর মানে বিভিন্ন কাজ করতে বাধা দেওয়া হয়, বারবার কোর্টে যাওয়া হয়। সত্যিকারের সোনার বাংলা, সত্যিকারের সোনার বাংলা প্রতিষ্ঠা করার জন্য আজকে ভারতীয় জনতা পার্টিকে বাংলার মানুষকে চুজ করতে হবে, নালে বাংলার অস্তিত্ব বিপন্ন। মমতা ব্যানার্জির নিজস্ব কিছু ইগো প্রবলেম আছে আমার মনে হয়। উনি যখনই দেখেন যে ওনার থেকে কেউ ভালো কিছু করছেন, ভালো কোনো বক্তব্য রাখছেন, ভালো কিছু বলছেন, ভালোভাবে করছেন, তার কোনো উন্নতি হয় না তৃণমূল নামক এই যে দলটার মধ্যে। তোদের বচ্চাজ বললেন খালিজি মাদ্রাসায় জঙ্গি পায়দা হয়, সেই দিন থেকে বাঙালি সমাজকে ভাবতে বলছি, সেই দিন থেকে এই যে মুসলমান যারা জেহাদি মৌলবাদী শক্তি তাদের ভোটটা সরে যায় এবং সেই ভোটটা খপ করে ধরে নেয় এই মমতা ব্যানার্জি। নতুন পুরনো বলে কিছু নেই, বিশ্বাস করো ভাই, নতুন পুরনো বলে ভারতীয় জনতা পার্টি কিছু নেই। যারা ওই গেরুয়া পতাকাটা পদ্ম চিহ্নে দেওয়া ওই পতাকা বহন করে না বুথে বুথে যারা সক্রিয়, তারাই বিজেপি। কসবা কাণ্ড আমরা দেখেছি এবং গত বছর আরজি করে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল তার বর্ষপূর্তিতে অভয়ের বাবা মা এবছরও নবান্ন অভিযান, যেটি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তিনি ডাক দিয়েছিলেন, সেই নবান্ন অভিযানে তিনিও থাকবেন এবং বিভিন্ন রাজনৈতিক দলকে যেমন তিনি আহ্বান জানিয়েছেন, পাশাপাশি তৃণমূলকেও আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন প্রীতম দত্ত। প্রীতমদা, কসবা চলো যে অভিযান, তুমি ছিলে সেখানে, তার আগেও একাধিক কসবার ঘটনায় যে আন্দোলন, সেখানে তোমাকে আমরা দেখেছি। তোমার বাড়ি থেকেও খুব কাছে কসবা ল কলেজে। এই যে একটা সিন্ডিকেট চলছে একটা কলেজের মধ্যে, তুমি কোনোদিনও ভেবেছিলে যে বাড়ির কাছে একটা কলেজের মধ্যে আরজিকর ঘটনার পর আবারও এরকম গণধর্ষণের মতো ঘটনা হবে? না, 2011-র পর থেকে তৃণমূল আসার পর থেকে যেভাবে সমগ্র গ্রাসী যে মনোভাব তৃণমূলের মধ্যে আছে এবং যেইভাবে আজকে আইনের শাসন ছাড়া তৃণমূলের নিজস্ব আইন কায়েম হয়েছে এবং প্রত্যেককে করে পাওয়ার যেই সিস্টেম, মানে তৃণমূল ঝান্ডা ধরো তাহলে তুমি সব পাবে, এই যে সিস্টেম করতে গিয়ে যেই সিস্টেমে আজকে তৃণমূলের জন্ম দিয়েছে বাংলাতে, আমরা আমাদের সামনের কলেজ কেন, আমাদের আশেপাশেও এরকম যে ঘটনা ঘটবে না সেরকম আমাদের কোনো ভাবনা নেই। এই জন্য আমার নিজের মা বাবা থেকে শুরু করে আমার নিজের মেয়ে আছে, আমার ছেলে আছে, আমাদেরও প্রত্যেকের ভয় হয়। আমার যে স্ত্রীও ভয় পান যে যদি বাইরে যায় কতক্ষণে আসবে, আমাদের লোক গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে যে কতক্ষণে আসবে। তার কারণ হচ্ছে শুধু এটা আমি প্যারেন্টস হিসাবে আমি একা বলছি না, আমি আজকে ভারতীয় জনতা পার্টি করছি বা বিরোধী করছি দেখে বলছি এরকম না, তুমি সমগ্র প্রত্যেক মা বাবাকে যাদের ছেলে মেয়ে আছে, একটু বড় হয়েছে, টিনেজের দিকে যাচ্ছে বা টিনেজের থেকে একটু কম আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখো, তুমি তোমার মা বাবাকেও জিজ্ঞেস করে দেখবে, তোমার মা বাবাও দেখবে একটা টাইমের পর 14 বার ফোন করবে যে কখন বাড়ি আসবে, কখন বাড়ি যাবে, কখন বাড়ি আসবে। তার কারণ হচ্ছে এই যে এই সোসাইটিটা যে গড়ে তুলেছে এর আগে বামফ্রন্টের ভ্রান্ত নীতি, তারপরে এই লুম্পেন বাহিনী সিন্ডিকেট সরকার এর যে জন্ম হয়েছে, তারপর যে আমাদের সোসাইটিটা গড়ে উঠেছে না, এটা সাংঘাতিক। এটা তুমি আজকে বাঙালি জাতিকে হেড করে দিচ্ছে, পশ্চিমবঙ্গের মান সম্মান আমাদের খুইয়ে দিচ্ছে। যেখানে রবীন্দ্রনাথের বাংলা বলতাম, আমরা স্বামী বিবেকানন্দের বলতাম, কাজী নজরুল ইসলামের বাংলা বলতাম, সেখানে আজকে তারই দলের এক ছেলে, তারই দলের এক নেত্রীকে ধর্ষিত হতে হচ্ছে একটা কি সামান্য পোস্ট পাওয়ার জন্য। শুধু এরকম না, আমি তোমাকে যদি পড়ে শোনাই না একটার পর একটা ঘটনা। লাস্ট কিছু চ্যানেলে আমি যখন গেছিলাম, জানো যে আমি পার্টির হিসাবে প্যানেলিস্ট হিসাবে যাই বিভিন্ন চ্যানেলে, আমি এই এক কথা বারবার
বারবার বলতে চাই না, তোমার দর্শক তারাও টিভি দেখে, তারা জানে। বারবার আমি মানে একটার পর একটা ঘটনা বলি, 2024 থেকে 2025 প্রায় আমি তোমাকে 40টা ঘটনা বলে দিতে পারবো। সেম, কাউকে চাকরি দেওয়ার জন্য, কাউকে পঞ্চায়েতে টিকিট দেওয়ার জন্য, কাউকে রেশন দেওয়ার জন্য, কাউকে তৃণমূলের পোস্ট পাইয়ে দেওয়ার জন্য তাদেরকে হয় ধর্ষিত হতে হচ্ছে, না টাকা দিতে হয়েছে। এই যে সোসাইটিটাকে এরা কায়েম করেছে না, এটা বাঙালি জাতি যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি মঙ্গল। তৃণমূলের পোস্ট পাইয়ে দেওয়ার জন্য এরকম অস্থায়ী কর্মী যে কলেজে দীর্ঘদিন ধরে রয়েছে, যার হাত মাথার উপরে একেবারে সরাসরিভাবে শাসক দলের হাত রয়েছে, পোস্ট পাইয়ে দেওয়ার জন্য ধর্ষণ করলে একজন? না, এরকম তো আজকে না, এখন তো তৃণমূলের টিএমসিপির অন্যান্য নেত্রীরাও যারা ছিলেন তারা নিজেরা আজকাল প্রকাশ্য এসে বলছে যার সাথে ওনার সম্পর্ক সে আবার তা, এবং টিএমসিপির প্রেসিডেন্ট আমরা দেখেছিলাম চাকরির লোভে জিটিএতে কোর্ট যখন বাধ্য করলো, কোর্ট যখন ওদেরকে ভর্ৎসনা করলো, তারপর পুলিশ এফআইআর করতে বাধ্য হয়েছে কার নামে? টিএমসিপি প্রেসিডেন্টের নামে, এবং যেই নেত্রী আজকাল বড় বড় কথা বলছেন তার সাথে যার সম্পর্ক তার নামে। তো তাদের আমি কথা বলে মহিমামণ্ডিত করতে চাই না, কিন্তু দেখুন আজকে তারাও বুঝতে পারছে যে কোন দলে আছে এবং কোন দলে তারা পোস্ট পেতে গিয়ে, বড় বড় জায়গা পেতে গিয়ে কী কী করতে হয়েছে তাদেরকে। আজকে তাদের মুখ দিয়ে বেরোচ্ছে, তার কারণ হচ্ছে তারাও দেখছে যে এটা ভয়াবহ জায়গা, ভয়াবহ সমাজ এই তৃণমূল নামক সমগ্রগ্রাসী একটা যে সোসাইটি তৃণমূল তৈরি করছে, এটা সবাইকে খেয়ে নেবে, সবাইকে নিয়ে ডুববে। তো সেই জন্য বাংলার প্রত্যেক আপামর প্রত্যেক হিন্দু বাঙালিকে, হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ ইসাই প্রত্যেককে, যারা নিজেদেরকে ভারতীয় হিসেবে মনে করে, যারা পশ্চিমবঙ্গবাসী, তাদের প্রত্যেককে এটা বুঝতে হবে এবং বুঝে কিন্তু 2026-এ ঠিক জায়গাটা চুজ করতে হবে। কারণ আমরা ডেমোক্রেটিক সোসাইটিতে বাস করি, এই ডেমোক্রেসি সোসাইটিতে ভোটটা অনেক বড় ফ্যাক্টর। তোমরা হয়তো জিজ্ঞেস করবে যে কসবা কাণ্ডের সাথে তোমরা ভোটের কথা বলছো কেন? ভোটের কথা বলছি দাদা, আজকে তুমি দেখছো যে এই ছেলেগুলো রাজনীতি করছে, যাদের যোগ্যতা নেই, ল প্র্যাকটিস করছে, তাদেরকে একটা করে পোস্ট দিয়ে দেওয়া হচ্ছে, অস্থায়ী জায়গা দেওয়া হচ্ছে। শুধু তো কসবা কলেজ না, সব জায়গায় তাই। আপনি কি তাহলে দায়িত্ব নিয়ে বলছেন বিজেপির অন্দরে কোনো রকম ফাটল নেই? ফাটল? তুমি কি বলছো? যেই লোকেরা কয়েকদিন আগে বলতো এই তো অনেক কিছু করলে, তোমরা তো কিছু করলে, এখনও অবধি যারা মার খেলো তাদের কিছু ব্যবস্থা হলো না, ব্যবস্থা হওয়া শুরু হয়েছে। অলরেডি একজন এমএলএ আর দুজন কাউন্সিলর অলরেডি ফেরার, গা ঢাকা দিয়ে রয়েছেন। অলরেডি চার্জশিট সিবিআইয়ের পড়ে গেছে। এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও পুলিশ কোনো রকম কোনো হেল্প করেনি। অনেক কিছু, অনেক রকম একটা তদন্ত যখন হয় না, তোমার সিবিআই তো চাঁদ থেকে আসে না, তারাও আইপিএস, তারাও এখানকার অ্যাডমিনিস্ট্রেশন, ওয়েস্ট বেঙ্গলের অ্যাডমিনিস্ট্রেশনের থেকে লোকজন নিয়ে তাদেরকে অফিসার বানিয়ে কাজ করান। তাদেরকে কী ধরনের প্রবলেম করা হয়, যারা ওখান থেকে কিছু লোক চাকরি ছেড়ে এসে আমাদের পার্টিতে এসছেন, দেবাশিস ধরের মতো কিছু লোক, তাদের থেকে আমরা জানতে পেরেছি যে কী অমানবিক অত্যাচার তাদের উপর করা হয়, কী অমানবিকভাবে সিবিআইয়ের উপর মানে বিভিন্ন কাজ করতে বাধা দেওয়া হয়, বারবার কোর্টে যাওয়া হয়। তুমি অভিষেক ব্যানার্জির ব্যাপারে দেখো নি, একটা এই কাকুর ব্যাপারে দেখছো না, একটা কণ্ঠস্বর নেওয়ার জন্য বারবার অভিষেক ব্যানার্জির ব্যাপারে বারবার কতবার আমার তোমার টাকার খরচা করে, ট্যাক্সের টাকা খরচা করে, তারা চুরি করবে, ট্যাক্সের টাকা আমার আর তোমার যাবে, সেটা করে কতবার সুপ্রিম কোর্টে গেছে। এরকম করতে করতেও তো সিবিআই চার্জশিট দিয়েছে, চার্জশিটেড হয়েছে। তোমার একজন এমএলএ, দুজন কাউন্সিলর, তার এখন ফেরার। একজনের তোমার গ্যাংরেপ করার জন্য যাবজ্জীবন কারাগার হয়েছে। এইটাই বিজেপি, এইটাই বলছি ভারতীয় জনতা পার্টি। আমরা মাঠেও আছি, কোর্টেও আছি, মানুষের মনেও জায়গা করে নিয়েছি। ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কোনো জায়গা নেই, একটাই জায়গা, সেটা হচ্ছে মা লক্ষ্মী, সে পদ্মফুল। শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন, শুধু চ্যান্সেলর থাকা না, যার জন্য আজকে পশ্চিমবঙ্গের জন্ম। বারবার বলেছে ইতিহাস, বারবার আমাদের সভাপতি থেকে শুরু করে বিরোধী দল থেকে সবাই বলেছে, আমরা তার জন্য আজকে তুমি আমি কথা বলতে পারছি না, বাংলাদেশের মতো অবস্থা হতো। তিনি শুধুমাত্র পশ্চিমবঙ্গ তৈরি করেনি, প্রথম কলকাতার বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষায় সমাবর্তনের অনুষ্ঠান উনি করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এসে বক্তৃতা দিয়েছিলেন। তো এইরকম যেই পার্টিটা আজকে বাঙালি অনুশীলন সমিতির থেকে ভাবধারায় যেই পার্টিটা জন্ম হয়েছে, যে ভাবধারার জন্ম হয়েছে, সেই ভাবধারার পার্টিকেই একমাত্র বাঙালির পার্টিকে চুজ করতে হবে পদ্মফুলে ভোট দিয়ে। তার কারণ হচ্ছে নালে এই 2026 হচ্ছে প্রত্যেক বাঙালির নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই। হিন্দু মুসলিম শিখ এসে কোনো ব্যাপার না, আমরা মুসলিম বিরোধী নই। আমরা মুসলমানদের হাতে এক হাতে কোরআন আর এক হাতে কম্পিউটার দিতে যাই, অনেক দিন আগে নরেন্দ্র মোদী বলেছিল। কিন্তু আমরা দেখেছি সিএএ থেকে শুরু করে আপনার অন্যান্য যেগুলো ভারতীয় মুসলমানদের সাথে কোনো সম্পর্কই নেই, কিন্তু কিছু
রাজনৈতিক ব্যক্তিত্ব নিজেদের রুটি শেখার জন্য, নিজেদের ভোট ব্যাংকের জন্য এদেরকে কীভাবে লেলিয়ে দিয়েছিল, লেলিয়ে দিয়ে সরকারি সম্পত্তি, সেই সরকারি সম্পত্তির জায়গায় আমারও তোমার অধিকার আছে, তোমারও অধিকার আছে, তাদেরও অধিকারে যারা ভেঙেছে, কিন্তু তারা ভেঙে নষ্ট করেছে। এই সিস্টেমটা, এই যে ডিএনএটা উনি আজকে ঢুকিয়ে দিচ্ছেন না, সেই ডিএনএটা কবে হয়েছিল জানো? যেই দিন বিরোধী নেত্রী এসে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা, যেটা তখনকার আইনসভা ছিল, যেখানে পশ্চিমবঙ্গে জন্ম দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তখনকার দিনে জ্যোতি বসু, মেঘনাথ সাহা, এরকম দিগ্গজ পণ্ডিতরা, তো তখন সেই আইনসভা, তখনকার আইনসভা, আজকের বিধানসভাকে মমতা ব্যানার্জি ভেঙে চুরমাচুর করেছিলেন। এই যে মেন্টালিটি, এই মেন্টালিটিটা একদম দাবদাহের মতো সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এই ছড়িয়ে পড়া মেন্টালিটিটাকে বন্ধ করার জন্য সত্যিকারের সোনার বাংলা প্রতিষ্ঠা করার জন্য আজকে ভারতীয় জনতা পার্টিকে, বাংলার মানুষকে চুজ করতে হবে, নালে বাংলার অস্তিত্ব বিপন্ন। প্রীতমদা, যে দলের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একজন মহিলা, বারবার দাবি করেন যে আমি বাংলার বাড়ির মেয়ে, সেই দলের একাধিক যে মহিলা কর্মী রয়েছেন, মহিলা নেত্রী রয়েছেন, তারা বলছেন যে আমরা এই দলেই সুরক্ষিত নয়। রাজন্য হালদারের সমাজ মাধ্যমে যে বক্তব্য, সেই বক্তব্য ভাইরাল হয়েছে, বাংলা হান্টের কাছে সরাসরি আমরা তার ইন্টারভিউ নিয়েছি। ছোটোখাটো নেতৃত্ব অনেক আছে। কৃষ্ণনগরের সাংসদ, she is telling about misogyny mentality in TMC, কার বিরুদ্ধে বলছেন? বলেও কোনো ব্যবস্থা হয়েছে কি? অনুব্রত মণ্ডল পুলিশের মা বোন বউদের বিছানা নিয়ে যাওয়ার কথা বলছেন, অকথ্য ভাষায় গালাগাল করছেন। আমরা এগুলো বলতে পারবো না। সামাজিক সমাজে, ভদ্র সমাজে, যেটাকে সকল ভদ্র বাঙালি বলি, আমরা এসব কথা ইউজ করি না। তারা যেসব কথা বলছেন, কোনো ব্যবস্থা নিতে পেরেছেন? কোনো ব্যবস্থা নিয়েছেন আজ অবধি? এইটা তার কারণ হচ্ছে আপনারা ভোটের অঙ্ক করেন। আপনারা বলে দিচ্ছেন যেই বুথে লিড নেবে সেই বুথ, সেখানে নেতাই সব, তাদেরকেই আমরা মানবো, তাদেরকে আমরা এই পুরস্কার দেবো। কী পুরস্কার? এই হচ্ছে অস্থায়ী কর্মী, এই হচ্ছে অস্থায়ী কর্মী। জনতন প্রকারণা, ইউজিসির দেওয়া ছাত্রদের উন্নতি করার জন্য টাকা, সেটাকে লুটে পুটে খাওয়া। শুধুমাত্র ছাত্ররা না, ছাত্রদের যারা এই জায়গায় বসিয়েছেন তারা বুড়ো ভাম হয়ে গেছেন এরকম রাজনীতিবিদ। আচ্ছা, আপনারা অভিযোগ করছেন তৃণমূল মহিলাদেরকে সম্মান দিতে পারে না, তাহলে যে দল মহিলাদেরকে সম্মান দিতে পারে না, সেই দল, সেই মানে যে সভানেত্রী, মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা, তাকে কীভাবে মেনে নেয়? না দেখুন, আজকে কি বলুন তো, মুশকিলটা হচ্ছে যে মমতা ব্যানার্জির নিজস্ব কিছু ইগো প্রবলেম আছে আমার মনে হয়। উনি যখনই দেখেন যে ওনার থেকে কেউ ভালো কিছু করছেন, ভালো কোনো বক্তব্য রাখছেন, ভালো কিছু বলছেন, ভালোভাবে করছেন, তার কোনো উন্নতি হয় না তৃণমূল নামক এই যে দলটার মধ্যে। তার কারণ একটা সিন্ডিকেটের দল। তুমি বলো তো, আজকের পরে, কালকের পরে, 10 বছর পর, 5 বছর পর কে চেয়ারম্যান হবেন তৃণমূলের? সবাই এক চোখ বন্ধ করে বলে দেবেন ব্যানার্জি পরিবারেরই কেউ। এই কয়েকদিন আগে আমাদের সভাপতি নির্বাচন হয়েছেন, কেউ বলতে পারছিল না কে হবে। আমাদের রাষ্ট্রীয় সভাপতি নির্বাচন হবে, কেউ বলতে পারবে না বুক টুকে যে আজকে উনি হবেন। তার কারণ হচ্ছে আমরা ভাবধারায় বিশ্বাস করি, আমরা মূল্যবোধের রাজনীতি, যেই মূল্যবোধের রাজনীতির কথা বলে আজকে মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে বেরিয়ে টিএমসি তৈরি করেছেন, সেই মূল্যবোধের রাজনীতি আজকে তৃণমূল কংগ্রেসে নেই। এটা মানতে হবে, বাংলার মানুষকে মানতে হবে। তার কারণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে 1000-1500 টাকা দিচ্ছেন, তাতে হয়তো সামান্য কিছু হাত খরচের টাকা হচ্ছে, তা দিয়ে আপনি মান সম্মান সম্ভ্রম কিনতে পারছেন? আমরা দেখেছি তো আপনার সন্দেশখালিতে কী হয়েছে। আপনি প্রথমত ইজ্জত চলে যাচ্ছে, তারপর পার্কস্ট্রিটে ছোটো ঘটনা, আপনার কামদুনিতে আপনার কথা, আপনার কালিয়াগঞ্জে বলছেন প্রেগনেন্ট ছিল, আপনি হাঁসখালিতে বলছেন তার সাথে লাভ অ্যাফেয়ার ছিল। হোয়াট ইজ দিস? এইভাবে করে উনি কেন, কিসের জন্য, কোন মেন্টালিটি দিয়ে এইভাবে করে নিজে মহিলা হয় মহিলাদের ছোটো করছেন কিসের জন্য? নাহলে ভাবুন না, অপারেশন সিন্দুরের সিন্দুর নিয়ে উনি যেই নোংরা ভাষায় ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, পাকিস্তানেও এই কথা বলেননি। ওনার কথা আমরা ডন পত্রিকায় পাকিস্তানে দেখতে পাই, ওনার কথা তুমি এখন আমার ইন্টারভিউ নিচ্ছ, এরকম ওনার যে টিভি ডিবেটে হয় সেখানে বলা হয় রাহুল গান্ধী, মমতা ব্যানার্জির মতো বিরোধী নেত্রীরা পাকিস্তানকে সাপোর্ট করছেন। এই যে থট প্রসেস, সেই থট প্রসেসে যখন পাকিস্তান ভেঙে জন্ম হয়েছিল না, যখন এই পাকিস্তানের থেকে ভেঙে নিয়ে এসেছিল এই পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জি, সেখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলা যায়, যেভাবে করে ধর্মীয় বিভাজন করে আজকে হিন্দুদের
কে ভাগ করে আজকে হালাল খাবার খাইয়ে মুসলমানদের খুশি করা যায় না। তাদের হাতে 100% এডুকেশন দিতে হবে। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি আজকে থেকে 2023 সালে বলেছেন খারিজি মাদ্রাসার নাকি উনি সার্ভে করবেন। আজ অবধি কোনো সার্ভে রিপোর্ট আসেনি। এই খারিজি মাদ্রাসায় জঙ্গি পয়দা হয় কে বলেছেন? বুদ্ধদেব ভট্টাচার্য যেদিনকে বলেছিলেন, তার আগে আমরা দেখেছিলাম অনুপ্রবেশকারী নিয়ে মমতা ব্যানার্জি ছুঁড়ে মারা সেই স্পিকারকে কাগজপত্র। যেই দিনকে বুদ্ধদেব ভট্টাচার্য বললেন খারিজি মাদ্রাসায় জঙ্গি পয়দা হয়, সেই দিন থেকে বাঙালি সমাজকে ভাবতে বলছি, সেই দিন থেকে এই যে মুসলমান যারা জেহাদি মৌলবাদী শক্তি তাদের ভোটটা সরে যায় এবং সেই ভোটটা খপ করে ধরে নেয় এই মমতা ব্যানার্জি। এবং তারপর থেকে স্পিকটি নট, একটা কথা বলেন না যে সাতগাজী কি করে তৃণমূলের পঞ্চায়েতের শালি তিনি হেল্প করেছেন, দুবার ওনার ভোট দিয়েছেন এবং ভোটটা যে কাকে দিয়েছেন আমরা বুঝতেই পারছি, সেও কিন্তু খারিজি মাদ্রাসার টিচার ছিলেন। প্রীতমদা, আপনি তো দীর্ঘদিন ধরে বিজেপির সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ আদি যে বিজেপি তার সাথে আপনাকে ধরা চলে, সেই তালিকায় ধরা চলে। শ্রমিক ভট্টাচার্য নমিনেশন জমা দিয়ে বেরিয়ে এসে একটা কথা বলেছিলেন যে যেই রাজ্য সভাপতি হোক না কেন তার প্রথম যে করণীয় বিষয়টি হবে সেটা হলো আদি নব্যকে একসাথে নিয়ে চলা, এবং সে কথা মতো কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি। শ্রমিক ভট্টাচার্য অভিনন্দন সমারোহে বললেন একদিকে যেমন আদি নব্যকে সাথে নিয়ে চলার কথা, অপরদিকে সংখ্যালঘুদেরকেও তিনি বললেন তাদের ভোট প্রয়োজন নেই, কিন্তু তিনি চাইছেন যাতে তারা উন্নতি করে। কি মনে হচ্ছে 26শত বিধানসভা নির্বাচন রয়েছে, হাতে অনেক কম সময় রয়েছে, শ্রমিক ভট্টাচার্য পারবে এই বিজেপির যে আন্দোলন তাতে গতি আনতে? দেখুন, বাগ্মী আমাদের যে প্রেসিডেন্ট হয়েছেন পণ্ডিত মানুষ, পড়াশুনো করেন, উনি বহুদিন ধরে ভারতীয় জনতা পার্টির সাথে আছেন, এই ভাবধারার সাথে আছেন। এবং আমাদের নতুন পুরনো বলে কিছু নেই, বিশ্বাস করো ভাই, নতুন পুরনো বলে ভারতীয় জনতা পার্টি কিছু নেই। যারা ওই গেরুয়া পতাকাটা পদ্ম চিহ্নে দেওয়া ওই পতাকা বহন করে না বুথে বুথে, যারা সক্রিয় তারাই বিজেপি। কোনো নতুন পুরনো বলে কিছু নেই। যারা আজকে মার খেয়েছে, যারা আজকে যাদের ঘর জ্বালিয়ে দিয়েছে 2021-এ, ওখানে নতুন পুরনো বলে কাউকে বাঁচা হয়নি। যখন গুলি আসে না, যখন আমাদের পুলিশ পেটায়, তখন নতুন পুরনো বলে বাঁচে না, তখন পুলিশ বর্বরচ্যুত আক্রমণ, তোমাদের ক্যামেরা অনেক ধরা হচ্ছে, আমাকেও যখন মেরেছে নতুন পুরনোভাবে মারে, পুরনোকেও মেরেছে, আমরা যারা প্রায় 10 বছর ধরে বিজেপির সাথে আছি তাদেরকেও গায়ে হাত তুলেছে। সুতরাং নতুন পুরনো বলে কিছু নেই। যারা ওই পতাকা ধরার শক্তি রাখে তাদের কাছেই আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা, যেই পতাকা আজকে জনসংঘের নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছে, সে পতাকাটা যারা বইছে তারাই ভারতীয় জনতা পার্টির প্রকৃত কার্যকর্তা। কিন্তু দিলীপ ঘোষকে তো দেখা গেল না কোনো রকমভাবে আপনাদের এই সভাপতি নির্বাচনের যে অনুষ্ঠান ছিল সেখানে দিলীপ ঘোষ এলেন না কেন, কি মনে হয়? ব্যস্ত ছিলেন হয়তো কোথাও। দেখুন, কেউ যদি কোথাও ব্যস্ত থাকে, ওখানে তো সৌমিত্র খানেরও নেমন্তন্ন ছিল, উনি আসেননি। আমি দায়িত্বে ছিলাম, আমি দেখেছি। তো দিলীপ ঘোষেরও হয়তো ছিল, উনি আসেননি। কেন আসেননি তো দিলীপদাই বলতে পারবেন। তো নিশ্চয়ই আছেন, কারণ দিলীপদা দেখুন ভাবধারা থেকে উৎপন্ন হওয়া লড়াকু নেতা। উনি তো ভারতীয় জনতা পার্টির সাথেই থাকবেন, ছিলেন এবং আগামী দিনেও থাকবেন। ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করবেন নবান্নের 14 তলায়, এটা দিলীপদার অঙ্গীকার ছিল। সে অঙ্গীকার একদিন আমরা দিলীপদার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলাম, দিলীপদার নেতৃত্ব দিয়েছিল, কারণ দিলীপদার প্রেসিডেন্ট ছিল। আমাদের পার্টি ওই বললাম না, বহমানতা, বারবার বহমান একটা আমাদের সংগঠন। আজকে আমি এখানে আছি, কালকে আমি তো ওপরে চলে যাব, আমি আবার পরশুদিন নিচে চলে আসব। এটা এই সাংগঠনিক রদবদল হতেই থাকবে। এটাই তো মানে কোনো কিছু জড় পদার্থ নয়, এটা চলমান। এই চলমান শক্তি তো আমাদের এই পরিবর্তনের মধ্যেই হয়। যে পরিবর্তন আমাদের মনেও হয়, সেই পরিবর্তন আমাদের সমাজে হয়, সেই পরিবর্তন আমাদের পার্টিতেও হয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।